হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ডাব্লিউ ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এবং পার্ট 2 এরগুলো আলোচনা করব। তো দেখো তাহলে প্রথমের কোশ্চেনটা কি বলছে। 1 নম্বর পার্ট 1-এর 1 নম্বর কি বলছে দেখো, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, এ কমা বি কমা সি বাস্তব এ নট ইকাল টু জিরো, সমীকরণ দ্বয়ের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি সেটা লেখো। চলো তাহলে আমরা এটা সলিউশনটা দেখে নিই। তাহলে দেখো শর্তগুলি, এই যে এই শর্তগুলি আমি কী পেলাম, তোমরা লিখবে যে শর্তগুলি হলো এই যে 1 নম্বর, বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4x ইজিক্যাল টু জিরো। 2 নম্বর, বাস্তব ও অসমান হবে যখন তোমার এই এটা। এবং 3 নম্বর, বাস্তব কোনো কোনো বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস 4x লেস দ্যান জিরো হয়। ঠিক আছে, তো তোমরা এই 3টে লিখে নেবে। তারপরে দেখো 2 নম্বরের কোশ্চেনটা কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্ত একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? চলো তাহলে আমরা এটা সলিউশনটা দেখে নিই। দেখো তাহলে এই যে বৃত্ত কী বলছে, জ্যা অর্থাৎ এ বি, তাহলে কি তাহলে তোমার এ বি, এই যে এ বি, ঠিক আছে, এ বি হচ্ছে একটি জ্যা, এবং কি বলেছে যে ও বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র ও, আর ও থেকে বি এর দূরত্ব 10 সেমি এবং এ বি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে কি, তাহলে দেখো এটা একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই না? তাহলে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে এবং এটা একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। তো চলো তাহলে আমরা এটা দেখে নিই। দেখো তাহলে তোমরা ভাষাগুলো একটু ঠিক করে লিখে নেবে যে এ বি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, ও বি তোমার বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি। ঠিক আছে, তাহলে আমাকে ও সিটা বের করতে হবে। এই যে আমাকে ও সি, সরি এই যে ও সি, ঠিক আছে, এই লম্ব অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এটি লম্ব, কিন্তু এখানে বৃত্তের ও থেকে জ্যায়ের দৈর্ঘ্য ও সি, এটা আমাকে বের করতে হবে। তো চলো তাহলে আমরা করি। তাহলে এখানে বিসি সমান সমান 6 সেমি, যে বিসি মানে অর্ধেক, জ্যায়ের অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 6 সেমি। তাহলে দেখো, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ ওই বি, এটা তোমরা লিখবে যে ত্রিভুজ ও বিসি থেকে পাই। তাহলে কি সমকোণী ত্রিভুজের তোমার পিথাগোরাসের উপপাদ্যের কি ফর্মুলা, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো আমি এই ফর্মুলাটা এখানে কাজে লাগিয়ে দিলাম। তাহলে দেখো এইভাবে তোমরা গিভেন এই মানগুলো এখান থেকে বসিয়ে নাও। এই যে বিসি এর মান, যে বিসি এর মান 6টা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা পরপর এভাবে করে গেলাম। তাহলে ও বি দিস, তাহলে 6 এর মান বসিয়ে দিলাম, এটা পেলাম। তাহলে ও সি ইজিক্যাল টু 10-এর স্কোয়ার মানে 100, আর এই 6 স্কোয়ার মানে 36, আর এখানে প্লাস হলে দিকে আসলে মানে মাইনাস হয়ে গেল, তাই তো? তারপরে দেখো, তাহলে ও সি সমান সমান কত হলো 64, ও সি সমান সমান 64। তাহলে ও সি স্কোয়ার ইজিক্যাল টু 64, তাহলে ও সি ইজিক্যাল টু কত হবে, রুট ওভার 64। স্কোয়ারটা তুলে দিলাম, তার ওটা রুট হয়ে গেল। তাহলে রুট ওভার 64 সমান 8, এবং ও সি তাহলে ইজিক্যাল টু কত পেলাম, 8 সেমি। ঠিক আছে, তো চলো তাহলে তারপরেরটা দেখে নিই। দেখো তাহলে 3 নম্বরটা কি বলছে, যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আমাকে এটা করতে হবে। চলো তাহলে এটা সলিউশনটা আমরা দেখে নিই। তো 3 নম্বরের সলিউশনটা দেখো, তোমার তাহলে কি ধরি বৃত্তের কি প্রথম বৃত্তের তোমার হচ্ছে তাহলে দেখো, তাহলে প্রথম ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে, এটা লিখে নেবে তোমরা ভাষা দিয়ে, যে 3-এর এগুলো লিখে নেবে। প্রথম বৃত্তের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং প্রথম ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক, এবং দ্বিতীয় ঘনকের তাহলে কত হবে, A2 A1 A2, তাই তো? আমি এটা ধরে নিলাম। তাহলে কি হবে, তাহলে আবার তারপরে লিখবে যে প্রথম ঘনকের তাহলে আয়তন, প্রথম ঘনকের আয়তন A1 কিউব, দ্বিতীয় ঘনকের আয়তন A2 কিউব, তাই তো? এগুলো তোমরা ভাষা দিয়ে একটু লিখে নেবে, ঠিক আছে। তাহলে দেখো দুটো পেয়ে গেলাম। তাহলে এখন কি A1 কিউব বা A2 কিউব, তাহলে কি সমান সমান 1/8, এটা দেওয়া আছে বইয়ে, ঠিক আছে, এটা দেওয়া আছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1/8। তাহলে দেখো A1 কিউব বা A2 কিউব সমান সমান 1/8, এটা পেলাম আমি, তাই তো? A1 কিউব বা A2 কিউব সমান সমান 1/8 পেলাম। তাহলে এখান থেকে তোমার এটা আমি কী করতে পারি, তাহলে বা তাহলে এটা বা, ঠিক আছে, বা এটা নিচে লাইন লিখতে পারো, ঠিক আছে, এই লাইনটা তোমার, এই লাইনটা নিচে লিখতে পারো। তাহলে কি হলো, এই যে এটা পুরোটা হোল কিউব ইজিক্যাল টু 1/2 তার কিউব, তার কিউব যেহেতু 8 ইজিক্যাল টু 2, তাই 8 ইজিক্যাল টু 2 এর কিউব হয়। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। এটার পরে এটা, তারপরে এটা দেখো কি বলছে, তাহলে পুরোটা হোল কিউব ইজিক্যাল টু, এটা আবার সেম লাইন লিখেছি, ঠিক আছে।
তারপরে দেখো এই যে উভয় দিকের কিউবটা উঠে গেল, তাই তো? তাহলে কি হলো, a1/a2 = 1/2, তাই তো? তাহলে দেখো, তারপরে এবার দেখো যে সমতলের ক্ষেত্রফল কী, তাহলে সমতলের ক্ষেত্রফল কী? আর সমতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা কি জানি, যে তোমার 6 ইন্টু একটা বাহু, ঘনকের ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে কি ঘনকের সমতলের ক্ষেত্রফলের অনুপাত কি, 6a1² বাই 6a2², তাহলে এটা আমরা এই 6 কেটে গেল, তাহলে a1/a2 হোল স্কোয়ার পেয়ে গেলাম, তাই তো? তাহলে দেখো, তাহলে এটার মান a1/a2 মান আমরা হাফ জানি, তাই তো? বের করলাম একটু আগে। তাহলে এই যে পুরোটার স্কোয়ার আছে, তাহলে কত হলো, 1/4 হয়ে গেল। তাহলে অনুপাতটা কত হলো, 1:4, তাই তো? তাহলে ক্ষেত্রফলের সমতলের ক্ষেত্রফল অনুপাত কী পেলাম আমি, 1:4। ঠিক আছে, তাহলে তারপর এটা আমরা দেখিনি। এবার দেখো 4 নম্বর এটা কী বলছে, যে তোমার 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, তাই তো? আমাকে এটা করতে হবে। চলো তাহলে আমরা এটা সলিউশনটা দেখে নিই। 4 নম্বর এটা দেখো, যে ধরি এটা আসল, তাই তো? আসল পি সমান 400 টাকা, তাহলে সময় এন, তাহলে কি এন সমান 2 বছর, তাহলে তো তোমার এটা, তাহলে তোমার এটা কি, তাহলে এটা এটা সমূল চক্রবৃদ্ধি সুদ, তাহলে এ সমান কত, এটা তো চক্রবৃদ্ধি সুদ, এটা বলে দিয়েছে বইয়ে, তাই তো? এটা সমান কত, তাহলে সমূল চক্রবৃদ্ধি এ সমান কত, সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল দুটোই মধ্যেই আছে, ঠিক আছে? তাহলে 441 টাকা। আর তোমাকে তাহলে কী বলছে, সুদের হার, অর্থাৎ কি আর তোমাকে আরটা বের করতে হবে, তোমাকে বের করতে হবে, তাই তো? তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, তাহলে শর্তে কি, তাহলে এখন শর্তে অতএব তাহলে কি, এই যে আমরা কি সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা জানি, p×1 + r/100, তার উপরে কি হয়, এটা সময় হয়, n সমান এ সমূল চক্রবৃদ্ধি, তাই তো? তাহলে আমরা এগুলো ডাটাগুলো বসিয়ে দিলাম, p এর মান এটা যা আছে সেম বসিয়ে দিলাম। তারপরে দেখো, তারপরে তোমার এই এর মানটা এটা পেয়ে গেলাম। তারপরে দেখো তোমার এই যে এই 400 দিয়ে এটাকে ভাগ করে দিলাম, এই 400টা এদিকে চলে আসলো, তাই তো? এটা এখানে চলে আসলো, ভাগ হয়ে গেল, তো এটা দিস। তারপরে দেখো বা এই যে এটা পেলাম, ঠিক আছে? তাহলে কি পেলাম, এই যে এটা যাচ্ছে তাই, তারপরে এটা তোমার 441 মানে 21, আর 400 মানে 20, তাহলে এটার হোল স্কোয়ার পেলাম, তাই তো? তাহলে এটা দুদিকে হোল স্কোয়ার কেটে গেল, তাহলে এটা সিম্পল পেয়ে গেলাম। তারপরে এই যে এই 1টা এই সমান এদিকে চলে আসলো, তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে এটা তোমার নর্মাল লসাগু করলাম, দিয়ে 21/20, তাহলে এটা কত পেলাম, যে তাহলে r/100 সমান 1/20, তাহলে r = এই যে 100 দিকে গুণ হয়ে গেল, তাই তো? তাহলে এই যে এখানে কাটাকাটি হয়ে গেল, এই যে 0 0 কাটলো, 2 দিয়ে 10 কাটলো 5, তাহলে 5 × 5, তাই তো? তাহলে r সমান 5% পেয়ে গেলাম। চলো তাহলে তারপরেরটা আমরা দেখে নিই। তাহলে দেখো, তারপরে দেখো 5এরটা কী বলছে, যে x 12 y 27 ক্রমিক সমানুপাতে হলে x ও y এর মানটি নির্ণয় করো। চলো তাহলে আমরা এটা সলিউশনটা দেখে নিই। 5এরটা তোমরা লিখবে যে x 12 y এবং 27 ক্রমিক সমানুপাতি হলে আমরা পাই বলে এটা লিখে নেবে, ঠিক আছে? লেখা হয়ে গেল। তারপরে এখন দেখো, এই তুমি এই দুটো পার্ট নিলে, তাই দুটো পার্ট নিলে, তাহলে এই যে দুটো পার্ট নিলে তুমি, তারপর এখান থেকে কি কোনাকুনি গুণ হয়ে গেল, নর্মাল কোনাকুনি গুণ, তাহলে কি y² সমান দিস পেলাম, তাহলে সিম্পলি নর্মাল = y সমান কি রুট হয়ে গেল এটা, তাই তো? তারপরে কি হবে, তারপরে তোমার তোমার রুটটা ভাঙার জন্য এভাবে আমি এটা উৎপাদকে ভেঙে নিলাম, দিয়ে এটা পেয়ে গেলাম, তাহলে এটা রুট করে এটা রুট আসে ফেলাম, তাই তো? তাহলে আমি y সমান কত পেলাম, তাহলে আমি y সমান পেলাম 18। তাহলে আবার কি, এই যে এটা আছে, তাই এটা কি, এটা হচ্ছে কি প্রথম পার্টটা, এই যে এই দুটো পার্ট, ওইটা হচ্ছে তোমার এই দুটো পার্ট নিল, তাই তো? এই দুটো পার্ট নিল, তো ওই দুটো পার্ট থেকে আমরা কি পেলাম আবার, তাহলে কি আমি জাস্ট y এর মানটা আমি বসিয়ে দিলাম, তাই তো? এই যে y এর মান আমি পেলাম 18, এটা আমি বসিয়ে দিলাম। তাহলে এটা বসিয়ে কী পেলাম, এটা সিম্পলিফাই করলাম, তাহলে এটা 12 দিকে গুণ হয়ে গেল, 12 × 12/8 18, তাহলে এটা 12কে 6 দিয়ে কাটলাম, 3 6 18, আবার 3 দিয়ে 12কে কাটলাম, 4 হলো, টোটাল কত পেলাম, তাহলে x সমান 8। তাহলে তুমি লিখবে অতএব নির্ণয় x সমান 8 এবং y সমান তোমার 18, ঠিক আছে? চলো তাহলে তারপর একটা দেখে নিই। তারপরে 6টা দেখো কি বলছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, তাহলে কোণ এ বি সি 60 ডিগ্রি হলে তোমার ও সি এর মান কত, এটা তোমাকে বের করতে হবে। চলো তাহলে আমরা এটা সলিউশনটা দেখে নিই। তো 6টা দেখো কি বলছে, যে ছবিটা যেভাবে বলেছে, একটা বৃত্ত ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এবি হচ্ছে ব্যাস, আর এই যে এখানে বলেছে দেখো, এই যে এই কোণটা, তাই তো? যে এই কোণটা 60 ডিগ্রি, আর তোমাকে এই কোণ ও সি এটা বের করতে হবে, তাই তো? চলো তাহলে আমরা সলিউশনটা দেখে নিই। তাহলে দেখো, তাহলে কি, যে ওবিসি এ ত্রিভুজ ওবিসি, তাহলে কি এই যে ত্রিভুজ ওবিসি, এই ত্রিভুজ ওবিসি, তাই তো? তাহলে ওবিসি ত্রিভুজের তোমার কি তোমার ওবি সমান ওসি, তাই তো? ওবি সমান ওসি, যে এটা আর এটা সমান, তাই তো?
এই দুটো সমান কেন? এই তোমার ত্রিভুজের এই যে ওবি আর ওসি দুটো সমান কেন? কারণ দেখো দুটোই হচ্ছে কি, দুটোই হচ্ছে তোমার ব্যাসার্ধ, ওবিও ব্যাসার্ধ, ও সিও ব্যাসার্ধ, সবগুলো বৃত্তের এগুলো সবই ব্যাসার্ধ হবে, সবই ব্যাসার্ধ হবে, দুটো সমান, তাই তো? তারপরে দেখো তাহলে এবার কি, তাহলে কোন ও সিবি সমান সমান 60 ডিগ্রি, কোন ও সিবি সমান সমান 60 ডিগ্রি, এবং তাহলে কি, এবং তোমার ত্রিভুজ এসিবি সমান সমান 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, তাই তো? এসিবি এসিবি 90 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি, এসিবি যে এ সি বি, এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো? তাহলে যেহেতু অর্ধবৃত্ত কোণ সমকোণ আমরা জানি, তাই তারপরে কী বললাম, তাহলে ও সি বি ইজিক্যাল টু, তাহলে 90 - 60 হয়ে গেল, তাই তো? তা ইজিক্যাল টু 30 ডিগ্রি। ও সি বি, তাহলে যে ও সি বি, তাহলে কি এই পুরোটা থেকে জাস্ট এটুকু বিয়োগ করলাম, তাহলে আমি পেয়ে গেলাম এটা, তাই তো? তো ঠিক আছে, তারপর এটা দেখো তাহলে। তারপরে সাতেরটা দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হবে? চলো তাহলে এটার সলিউশনটা আমরা দেখে নিই। দেখো আমি এটা কি করলাম, যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2a একক, 50% বৃদ্ধি হলে তাহলে 2a প্লাস 2a ইন্টু 50% কি 50/100, তাহলে এটা ক্যালকুলেশন করে আমি কত পেলাম, 0 0 কেটে গেলাম, 5 10 কাটলাম, 2 পেলাম, আর 2 কেটে গেল, a প্লাস 2a প্লাস 2 সমান সমান 3 একক, তাই তো? 3 একক পেলাম। তাহলে এবার দেখো, এবার প্রথম ঘনকের সমতলের ক্ষেত্রফল সমান সমান 6 ইন্টু বাহু স্কয়ার, যে কোনো ঘনকের সমতলের ক্ষেত্রফল কি 6 ইন্টু বাহু স্কয়ার, এখানে বাহু যেহেতু 2a, তাই 2a তার স্কয়ার হলো, তাই তো? তো এইভাবে আমরা কত পেলাম, 4a স্কয়ার ইকুয়াল 24a স্কয়ার, এটা বর্গ, তাই তো? প্রথম ঘনকের এটা সমতলের ক্ষেত্রফল। একই রকমভাবে দ্বিতীয় ঘনকের সমতলের ক্ষেত্রফল কি, দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য এখন বেড়ে এটা হয়ে গেছে, তাই তো? 3a, তো এটা আমি কত পেলাম, 50 তোমার 54a স্কয়ার বর্গ, তাই তো? এটা পেয়ে গেলাম দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধি আমরা কি জানি, শতকরা বৃদ্ধি হচ্ছে মোট বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100, তাই তো? তাহলে এটা শতকরা বৃদ্ধি, তাহলে এই যে আগে যেটা ছিল এটা ছিল, তারপরে এটা তোমার বিয়োগ হলো, তাই তো? এটা তোমার মোট, এটা বাদ হলো, বাড়তি থেকে আগেরটা বাদ হলো, আর নিচে যে পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। তো এটা আমরা সিম্পলিফাই করলাম, এই যে 54 থেকে 24 বাদ দিলাম, 30 পেলাম, এটা কাটাকাটি করে এটা আমি কত পেলাম, এই যে সব এই যে তোমার এইভাবে কাটাকাটি করলাম আমি, দেখো। তারপরে আমরা পেলাম 5 × 25 ইজিক্যাল টু 125, তাই তো? এটা আমরা পেয়ে গেলাম। চলো তাহলে আমরা তারপর এটা দেখে নিই। দেখো তাহলে আবার 8এরটা দেখো, 8এরটা কী বলছে, সমাধান করতে হচ্ছে দিস, এটাকে সমাধান করতে হবে। চলো তাহলে আমরা সমাধানটা করে নিই। তো 8এর সমাধানটা তোমরা দেখে নাও। তোমার 8এর সমাধানটা এই যে তোমার এটা তোমার এটা গিভেন, এটা দেওয়া আছে, তাই তো? তারপরে আমি কি করলাম, নর্মাল লসাগু করে দিলাম, তাহলে এটা কি হোল স্কয়ার হয়ে গেল, আর এটা যা আছে তাই থেকে গেল, তাই তো? তাহলে তুমি নর্মাল, আমি এটা তোমার এটা ফর্মুলা ভেঙে দিলাম, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, এই যে এটা পেয়ে গেলাম, তাই তো? এটা পেয়ে গেলাম। তারপরে কি হলো, এই যে এটা নর্মাল, এটা ক্যালকুলেশন করে লিখলাম, এটা এদিকে গুণ হয়ে গেল, তাই তো? দেখো তাহলে এটা এদিকে নর্মাল, এটা গুণ করে আমি এটা পেলাম, তাই তো? তারপরে দেখো এই যে এটা এগুলো সব এদিকে আছে, আর এদিককারগুলো আমি ওদিকে নিলাম, তাহলে সব প্লাস আছে মাইনাস হয়ে গেল, তাহলে যে 4 4 কেটে গেল, আর বাকি এই যে 4x মাইনাস 8x মাইনাস এটা কমন নিলাম, তাহলে কি থাকলো, এই যে 4x কমন নিলাম, তাহলে x - 1 কমন থাকলো, তাহলে এই যে এখানে গুণের আকারে দুটো পার্ট হবে, 4x = 0 একটা পার্ট, আর একটা x - 1 = 0, তাই তো? তাহলে এই যে এখান থেকে কী হলো, তাহলে x = 0 এবং x = 1, নির্ণয় সমাধান x = 0, 1, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল। এবার চলো আমরা সেকেন্ড পার্টটা দেখে নিই। তো তোমরা সেকেন্ড পার্টটা দেখে নাও, তোমাদের এটা সেকেন্ড পার্ট, ঠিক আছে? ফার্স্ট পার্টটা হয়ে গেল, এটা তোমাদের সেকেন্ড পার্ট, মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেকেন্ড পার্ট। দেখো তাহলে সেকেন্ড পার্টের প্রথম কোশ্চেনটা কি বলছে। সেকেন্ড পার্টের প্রথম কোশ্চেনটা বলছে যে নিচে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, তাই তো? যে বার্ষিক R% সরল সুদে কোনো মূলধনের n বছরে মোট সুদ এটা হলে এত টাকা হলে মূলধনের পরিমাণ কত, আমাকে পি এর মানটা বের করতে হবে, তাই তো? মূলধন কত হবে? চলো তাহলে আমরা এটা সলিউশনটা দেখে নিই। তাহলে একটা তোমরা দেখে নাও, যে দেখো তোমার আসল পি = x টাকা ধরে নিলাম, আমি পি = x টাকা ধরে নিলাম, টি সময় হচ্ছে n বছর, তাই তো? টি সময় হচ্ছে n বছর, এবং সুদের হার R%। তো শর্ত অনুসারে এই যে এটা দেওয়া আছে, তাই তো? এটা আমরা পেলাম, এটা এই যে তোমার কি এই তোমার এটা সুদ, তাই তো? এটা সুদ সমান সমান, যে এটার সঙ্গে সমান হবে, সুদটা দিয়ে দিয়েছে, তাহলে কি এই ফর্মুলা অনুযায়ী আমরা যে সুদটা পেলাম সেই সুদটা বই যেটা দিয়েছে সেটার সঙ্গে সমান করে দিলাম, তাই তো?
তাহলে দেখো তোমাদের এটা এই 25 দিয়ে 100 কাটলাম 4 পেলাম, আর এই আর কেটে গেল, এন কেটে গেল, তাহলে x = 4 পেলাম, তাই তো? তাহলে x = 4p, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে x = 4p। তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তাহলে এটা x = 4p, বিয়েরটা হলো। দুইয়ের একটা দেখো, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধি অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা দুইয়ের একের সলিউশনটা দেখে নিই। তো দুইয়ের একটা দেখে নাও যে এই যে চোঙ, প্রথম চোঙ এটা এবং এটা দ্বিতীয় চোঙ, তাই তো? তাহলে চোঙের প্রথম চোঙের তোমার ব্যাসার্ধ হচ্ছে r1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2 এবং উচ্চতা এটা h1 আর এটা h2, তাই তো? তো দেখো তাহলে তোমার দুটি লম্বদিকের চোঙের তোমার উচ্চতার অনুপাত 1:2 এটা বয়ে দিয়ে আছে এবং ভূমির পরিধি অনুপাত 3:4 এটাও বয়ে দিয়ে আছে। তাহলে আমরা কি, অর্থাৎ কি, ভূমির পরিধি মানে কি 2πr, এটা প্রথমের জন্য 2πr1, দ্বিতীয় জন্য 2πr2, তাহলে 2π কেটে গেল, তাহলে r1/r2 = 3:4 পেলাম, তাই তো? দুটো আমি তাহলে ব্যাসার্ধ অনুপাত পেয়ে গেলাম 3:4, তাই তো? তাহলে এবার দেখো যে প্রথম চোঙের আয়তন h2 দ্বিতীয় চোঙের আয়তন, তাহলে কি প্রথম চোঙের আয়তন কি, চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই r²h, তাহলে কি পাই r1² h, এটা প্রথম চোঙের, দ্বিতীয় চোঙের পাই r2² h2, তাই তো? তো আমরা এটা সমান কী করলাম, এটা বাই করে দিলাম, পাই r1² h1 বাই পাই r2² h2, তাই তো? তাহলে দেখো এই যে পাই কেটে গেল, তাহলে কি থাকলো, r1/r2 হোল স্কোয়ার ইন্টু h1/h2, তাই তো? এই দুটো আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো r1/r2 মান আমি কী পেলাম, 3 এটা আমি পেলাম, r1/r2 কত পেলাম, 3/4, তাই তো? এটা r1/r2, তাহলে 3/4 হোল স্কোয়ার তোমার ইন্টু 1/2 h1/h2 মানে 1/2, মানে এটা কি, এটা অনুপাতটা দেওয়া আছে বইয়ে। তারপরে দেখো তাহলে কি ওটা, এটা সিম্পল ফেলে কত হবে, এই যে 3/4 9/16 হয়ে গেল, এটা 1/2, তাহলে এটা কত হলো 9/32, তাহলে কত হলো 9:32, তাই তো? এটা হয়ে গেল। চলো তাহলে আমরা তারপরে কোশ্চেনটা দেখে নিই। তো ঠিক আছে, তোমরা তাহলে দুয়েরটা দেখে নাও যে দুইটা তোমার এবি = 4 সেমি এবং এসি = 3 সেমি, এটা বইয়ে দেওয়া আছে। তাহলে ছবিটা এরকম হবে, ছবিটা আমি করে নিলাম, বৃত্ত এই যে দেওয়া আছে এগুলো। তো তাহলে আমরা কি পিথাগোরাসের উপর থেকে কী পাবো, তোমার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? তো ওটা করেছি আমরা, তো এখানে মানগুলো জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করেছি, 25 পেলাম, তাহলে বিসি √25, এখানে 5, তাহলে বিসি = 5, এটা ব্যাস পেলাম, তাই তো? বিসি হচ্ছে ব্যাস, এই যে এখানে কি বিসি কি ব্যাস, তাই তো? এই যে বিসি, এটা সরি ভুল করলাম, এই বিসি এটা ব্যাস, তাই তো? এর মূল বিন্দু দিয়ে এসেছে এটা তোমার কেন্দ্র দিয়ে, তাহলে বিসি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি, ব্যাসকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো। এই যে আমরা ব্যাসকে তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে ব্যাসার্ধ 2.5 সেমি পেয়ে গেলাম। চলো তাহলে আমরা তারপরে কোশ্চেনটা দেখে নিই। তো 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বরটা কী বলছে, তোমার কোনো মূলধন 2 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যতক্ষণ এত তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে, তাই তো? দুটো দিয়ে দিয়েছে, আমাকে এটা নির্ণয় করতে হবে, মূলধন ও বার্ষিক সুদের হার। চলো তাহলে আমরা এটা সলিউশনটা করে নিই। তা দেখো তাহলে আমি কী করলাম, ধরি মূলধন x টাকা এবং বার্ষিক সুদের হার r%। তাহলে প্রশ্ন মতে এই যে তোমার কি সরল সুদ সমান কি, এটা দিয়ে দিয়েছে এটা, আর এবং চক্রবৃদ্ধির সুদ এটা বলে দিয়েছে, তাই তো? তাই আমি দুটো পেয়ে গেলাম, তাহলে দুটো 1 ও 2 করে দিলাম। এখন আমি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম, তাহলে কী পেলাম, এইটা বা এইটা এই সাইডে করলাম, আর এই সাইডে তোমার এইটা বা এটা ওটাও করলাম। দেখো তারপরে দেখো এই এক্স কেটে গেলাম, তাই তো? তারপরে দেখো জাস্ট আমি কি করলাম, তোমার নর্মাল এটা ফর্মুলা ভেঙে দিলাম, যেগুলো ছিল সেগুলোতে, আর এর নিচে এটা পড়ে থাকলো। তারপরে এই যে এখান থেকে দেখো এই 1 কেটে গেল, তাহলে এই যে তোমার 1 কেটে গেল, তাই তো? তারপরে দেখো এই যে 1 কেটে গেলো, তাই তো? কেটে যাওয়ার পরে তোমার এটা r/100 আমি কমন নিলাম, এটা কমন নিলাম, তাহলে এটা তোমার বাকি এটা পড়ে থাকলো, আর নিচে এটা থাকলো, তো r/100 কেটে গেল, তাহলে এটা বাকি জাস্ট এটা থাকলো, তাই তো? তাহলে দেখো তারপরে তোমার r/100, তাই তো, +2 = এটা আমি কাটাকাটি করলে এটা 84 দিয়ে কাটলাম, এটা আমি কত পেলাম 103, আর এখানে আমি 100 পেলাম, এই 2 দিয়ে আবার 100 কাটলাম, তাহলে কত পেলাম 50 পেলাম, তো এটা 103/50, আর এখানকার 2 এদিকে আসলে মাইনাস হয়ে গেলো, তাহলে এটা ক্যালকুলেশন করে আমি পেলাম 3/50, তাই তো? তাহলে এই যে তোমার এই 100 r/100 = 3/50, এই যে কাটাকাটি করলাম করে আমি এখানে 2 পেলাম, তাহলে rটা দিয়ে গেলো 3 × 2 = 6, তাহলে r 6 পেয়ে গেলাম, তাহলে আমি সুদের হারটা পেয়ে গেলাম, তাই তো? r 6। তারপরে দেখো তোমার নেক্সট দেখো, তাহলে 1 নম্বর সমীকরণে r 6 বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে এটা ছিল, তাহলে এখানে r এর জায়গায় জাস্ট 6টা বসিয়ে দিলাম, তাহলে এটা ক্যালকুলেশন করলাম। দেখো আমি ক্যালকুলেশন করে x কত হলো, এটা 6, আর তো দেখো তাহলে তারপরে দেখো তোমার এটা কি হলো,
তোমার এটা এই যে 2 × 6, তাহলে এটা এখানে সরি এটা 6 হবে না, হ্যাঁ এটা তোমার 6 × 2 এটা 12 হবে, হ্যাঁ 12 হবে। তাহলে এই যে 12 দিয়ে এটাকে কাটলে হবে 700, তাই তো 7×84, তাহলে এটা 700 এলাম, 700 × 100, তাই তো এটা 6 হবে না, এটা ভুলে 6 হয়ে গেছে, ঠিক আছে, এটা 6 হবে না, এটা 12 হবে। এই 6 × 2, তো কত হলো 700 × 100, তাহলে কত হলো এটা হয়ে গেল, তাই তো। নেক্সট অংশ তাহলে মূলধনের তো, আর আমি ওটা পেয়ে গেলাম, তোমার সুদের হার 6%, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে চলো তাহলে আমরা তারপরে কোশ্চেনটা দেখে নিই। তারপরে 4 নম্বরটা দেখো, ধরি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে বিদের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে দিস। চলো তাহলে আমরা এটা সলিউশনটা দেখে নিই। তাহলে কি এই যে ধরলাম কি আমি প্রথম বীজ সমান সমান এই যে 1 × আলফা সমান আলফা, দ্বিতীয় বীজ r × আলফা সমান সমান r আলফা। তাহলে কি এখন কি আমরা কি জানি বীজ দেওয়া দুটির গুণফল কত হয় -b/a, এই যে সমীকরণ অনুযায়ী, ঠিক আছে। এবং তাহলে এটা আলফা কমন নিলাম, এটা পেলাম, তাহলে আমি আলফা সমান সমান এটা -b/a * এই যে আর এটা দিস নিচে চলে আসলো, তাই তো এটা পেয়ে গেলাম আমি। তারপরে কি হলো আবার দুটো বীজদের গুণ করে দিলাম, আলফা × r আলফা, তাহলে দিস পেলাম, তাহলে r আলফা স্কয়ার সমান সমান দিস, তো এটা 1 নম্বর সমীকরণের নাম দিলাম। এখন আমি কি করলাম যে আলফা এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এই যে তোমার এখান থেকে আলফার মানটা, এই যে এই আলফার মানটা, তাই তো আলফার মানটা আমি এই যে এই 1 নম্বর সমীকরণে বসালাম, দিয়ে এটা পেলাম, তো বসিয়ে দিলাম জাস্ট নর্মাল, তো আলফা এটা ক্যালকুলেশন করলাম, দিয়ে যে এটা পেলাম, এই যে এ কেটে গেল, ঠিক আছে। ভালো করে একটু লক্ষ্য করে দেখে নাও। তারপরে দেখো তারপরে কি করলাম যে এই যে তোমার r = দিস, তাহলে r/b² = এটা জাস্ট নিচেরটা দিয়ে গুণ করে দিলাম, তো এটা পেলাম, তাই তো। তাহলে এটা তোমার কী করলাম এই যে তোমার এই আরটা এদিকে ভাগ করে দিলাম, তাই তো, এবং ওটা ঘুরিয়ে লিখলাম, তাহলে 1 + r² এটা b², এই যে এটা এদিকে ভাগ করে দিলাম, তাই তো, তোমার এটা তোমার এদিকে ভাগ করে দিলাম, তাহলে b²/ac, তো এটা প্রমাণিত হয়ে গেল। চলো তাহলে আমরা তারপর একটা কোশ্চেনটা দেখে নিই। তো দেখো তাহলে 5 নম্বরেরটা দেখো, প্রমাণ করো যে ব্যাস এমন যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তোমার কোনো সরলরেখা সমান্তরাল হয়, তবে ওই সরলরেখা ওই জ্যাকের উপর লম্ব হবে। চলো তাহলে এটা সলিউশনটা আমরা দেখে নিই। দেখো তাহলে তোমাদের এইটা এই যে উপপাদ্য নম্বর 33, হ্যাঁ তোমাদের এটা তোমাদের বইয়ে করে দিয়েছে উপপাদ্য নম্বর 33, হ্যাঁ উপপাদ্য নম্বর 33 এবং পেজ নম্বর 60 এবং উপপাদ্য নম্বর 33, হ্যাঁ তোমরা এটা বই থেকে করে নেবে, যে বইয়ে করে দেওয়া আছে, এই যে তোমার দিস আমি আস্তে আস্তে দেখাচ্ছি, একটু দেখে নাও, ঠিক আছে, এটা একদম টুকে নাও, এটা বই থেকে করে নিতে পারো তোমরা, যে প্রমাণিত এটা হয়ে গেল। হ্যাঁ চলো তো আমরা তারপরে কোশ্চেনটা দেখে নিই। ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তার জন্য আমি এটা ডিটেলসে বলানো, তোমরা দেখে নেবে, সহজ আছে। তারপর এটা দেখো তাহলে আজকের লাস্ট কোশ্চেনটা কি বলছে, যে একটি লম্বা বৃত্তাকার তোমার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত ঘন ডেসিমে বেশি হতো, চোঙটির উচ্চতা কত। তাহলে আমরা একটা সলিউশনটা চট করে দেখে নিই। দেখো তাহলে 6টা দেখো আমি ধরে নিলাম চোঙটির উচ্চতা সমান h ডেসিমি এবং ব্যাসার্ধ সমান 8 ডেসিমি, ঠিক আছে। তাহলে শর্তে কি বলেছে h = 2r, চোঙের আয়তন কি π² h ঘন ডেসিমি, তাহলে কি h এর মান আমি 2r, তাহলে এটা 2r বসিয়ে দিলাম, তাহলে এটা আমি পেলাম, তাই তো। আবার দেখো এখন বলছে আবার যদি h = 6r হয়, তাহলে কি তবে আয়তন কত হবে πr² এই যে তোমার h এর জায়গায় 6r, এটা হয়ে গেল, এটা ঘন দশমিক পেয়ে গেলাম, তাই তো। এখন প্রশ্নের মধ্যে কি বলছে, যে প্রশ্নের মধ্যে বলছে যে πr² মানে কি এটা তোমার এটা 6 যখন তোমার এই উচ্চতা যখন 6r হবে, এবং মানে হ্যাঁ এটা তোমার যখন 6r হবে উচ্চতা, তখন দুটোর ডিফারেন্স কত হবে এটা কোশ্চেনে বলে দিয়েছে, হ্যাঁ শর্তে। তো এটা আমি জাস্ট সিম্পলভাবে করলাম, এটা গুণ করে দিলাম, তাহলে 6πr³ × 2πr³ = দিস, তাই তো। তাহলে দেখো তাহলে এটা আমি বিয়োগ করলাম, তাহলে 2πr³ = 539, তাই তো। তো দেখো তাহলে এটা তোমার π = 22/7, তাই আমি r³ = ওটা আমি ওই দিকে নিয়ে গেলাম, তাহলে এটা ভাগ হয়ে গেল 4, আর এটা 22/7 উল্টে গেল, দিয়ে 7/22 হলো, তাই তো। এটা কাটাকাটি করলাম, 11 দিয়ে কাটলে 2 হলো, আর এটা 49 হলো, তাহলে কত হলো 49 × 7, তাহলে 3 তোমার 43/8, তাই তো। তাহলে দেখো r³ = 343, অর্থাৎ এটা হচ্ছে 7-এর কিউব, এবং এটা 2 হচ্ছে 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে দুটোর হোল কিউব করে দিলাম, তাই তো। তাহলে এই যে কিউব দুই দিকে চলে গেল, তাহলে কত পেলো 7/2। তাহলে এখন কি তাহলে উচ্চতা h = 2r, তাই তো, h = 2r, এটা তোমারই উচ্চতাটা বলে দিয়েছে h = 2r, তো তাহলে আমি 2 আর এর মান 7/2, 2 কেটে গেল, তাহলে 7, তাহলে কি হলো তাহলে তোমার চোঙটির উচ্চতা 7, তাই তো। তাহলে চোঙটির উচ্চতা 7 ডেসিমি, চোঙটির উচ্চতা 7 ডেসিমি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আমাদের আবার